সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলার দর্পণ অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাধারণ মানুষের জরুরি চাহিদা নিয়েই আমার মা ফাউন্ডেশনের 22 দফা এবং কিছু কথা। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জি.এম. কামরুল হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার মা ফাউন্ডেশন। এরপরেই যিনি রয়েছেন কে.এম. রাসেল আহমেদ, সম্মানিত সদস্য আমার মা ফাউন্ডেশন। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে দিয়েই শুরু করতে চাই। আমার মা ফাউন্ডেশন সম্পর্কে যদি প্রথমে জানতে চাই, আপনি সংক্ষেপে কি বলবেন? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমার মা ফাউন্ডেশন মোটো হচ্ছে মায়ের মমতায় আমরা। আমার মা ফাউন্ডেশন এখানে আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2015 সাল থেকে, কিন্তু একটা ভালো নামের অপেক্ষায় এর আগে আমরা 17 বছর নাম ছাড়াই পরিচালনা করেছি। আমাদের মূল যে চিন্তা এবং চেতনা সেটা হচ্ছে আমাদের সমাজ থেকে সুস্থতা, সুশ্রিতা এবং সুবচন এগুলো নির্বাসিত হয়ে যাচ্ছে। মানবিক মূল্যবোধ এটা হারিয়ে যাচ্ছে। সেই তাগিদ থেকেই আমরা আমার মা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, যাতে আমাদের হয়তো বড় বড় অট্টালিকা হবে, রাস্তাঘাট হবে, ব্রিজ হবে, কিন্তু মানুষের মনে যদি মানবিকতা, মূল্যবোধ না থাকে তাহলে এগুলোর কিন্তু কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। সেই চিন্তা থেকেই আমার মা ফাউন্ডেশন গড়ে তোলা। এবং আমার মা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন এবং একটি সোশ্যাল সংগঠন, এবং আমার মা ফাউন্ডেশন অলাভজনক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমাদের মূলত যে কাজটি সেটি হচ্ছে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা শিশুদেরকে ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিশু সেমিনার করে থাকি, যেখানে আমরা তাদেরকে শেখাবার চেষ্টা করি দেশ, দেশ মা আর গর্ভধারিণী মা, এই দুটোকে নিয়েই কিন্তু আমার মা ফাউন্ডেশন। তো সেইখানে এই দেশকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে ছেড়ে যাওয়া যাবে না, মাদককে না বলতে হবে এবং সন্ত্রাসকে অ্যালাউ করা যাবে না। এই বিষয়গুলো আমরা তাদেরকে শপথ পড়াই এবং এটার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণাধর্মী কাজগুলো আমরা করে যাচ্ছি। রাসেল ভাই, আপনি আমার মা সংগঠনের সম্মানিত সদস্য। আপনারা যে 22 দফা দিয়েছেন, এই 22 দফা সাধারণ মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এর ভিতরে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানে আমার মা ফাউন্ডেশনের যে 22 দফা ইশতেহার প্রস্তাবনা, এর মধ্যে প্রথম যে প্রস্তাবটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের গৃহিণীদের প্রতি সম্মান দেখানো এবং তাদের একটা স্বীকৃতি দেওয়া। এটা আসলেই একটা যুগান্তকারী পদক্ষেপ হবে যদি আমাদের সরকার এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে। যেমন ইতিমধ্যেই একটা দল একটা ঘোষণা দিয়েছে, কিন্তু অন্য যে দলগুলো আছে তারা এই বিষয়ে কোনো রকম করবে বা পদক্ষেপ এরকম কিছু আমরা দেখতেছি না। আমরা চাচ্ছি এরকম একটা এজেন্ডা সবারই থাকুক, যে আমাদের যারা মা, আমাদের গৃহিণী, তাদেরকে যদি একটা ইয়ের ভিতরে রাষ্ট্রীয় প্রণোদনার আওতায় নিয়ে আসা যায়, সেক্ষেত্রে হবে কি, সে একটা মানসিকভাবে সবসময় তৃপ্ত থাকবে এবং সে কনফিডেন্স পাবে যে না, আমার তো একটা সাপোর্ট আছে। সেই সাপোর্ট থেকে কি করবে, তার একটা মানুষের যখন মন মানসিকতা ভালো থাকে তখন তার থেকে সৃষ্টিশীল কাজ বেশি আসে এবং সে তার সন্তানদেরকে ভালোভাবে গাইড করতে পারবে এবং তাতে আমাদের সুনাগরিক তৈরি হবে। এবং মানুষের মধ্যে যে অর্থ কষ্ট এবং চিন্তা চেতনা যে থাকে যে আমি কিভাবে সংসার পরিচালনা করবো, মায়েদের ভিতরে এই বিষয়টা বেশি থাকে। তো সেইটা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমাদের যেটা নিয়ে আসছে, বেকার যুবকদের যে কর্মসংস্থানের জন্য যে আমরা একটা পদক্ষেপ চাচ্ছি সরকারের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে, অনেকগুলা আপনার কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও আছে, কিন্তু আলটিমেটলি আমরা কি সেইটা দিয়ে কোনো আউটকাম পাইতেছি কিনা, পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বেকার যুবকদের জন্য উন্নত প্রযুক্তির যে বর্তমানে যে চাহিদা আছে, আপনি যদি একটু ইন্টারন্যাশনাল জব সার্কুলার গুলো দেখেন, সেখানে দেখবেন আমাদের এই যারা কারিগরি শিক্ষার দিকে যারা মানে একটু নজর দেবে তাদের জন্য অপার সম্ভাবনা আছে। যেমন ধরেন এই যে প্লাম্বিং এর যে একটা, এটা সারা বিশ্বে এটার ডিমান্ড আছে। প্লাম্বিং, তারপরে ফকলিফট অপারেটর, ট্রাক ড্রাইভার, এ কিন্তু হেভি ট্রাক ড্রাইভারের প্রচুর চাহিদা বিশ্বের। আর এমনিতে আর একটা জিনিসের চাহিদা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট।
আমাদের দেশের যে অ্যাকাউন্টিং ট্রেনিং ইনস্টিটিউট বা অ্যাকাউন্টিং এর যে দুইটা স্তম্ভ আছে, একটা হচ্ছে আইসিএমএবি আর একটা আইসিএবি। জি। এরা কিন্তু তাদের বাংলাদেশি মার্কেটটারই চিন্তা করে যে বাংলাদেশি মার্কেটের মধ্যে যতগুলো অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে, এই কয়জনের মধ্যে যত প্রতি বছরে কিছু কিছু লোকরে পাশ করায় আর কি। পরীক্ষা দেয়, সবাই কোয়ালিফাইড হওয়ার যোগ্যতা রাখে যারা পরীক্ষা দেয়, কিন্তু তারা সীমিত সংখ্যক লোকরে পাশ করায়। এটা যদি একটু ভাস্ট আকারে দেওয়া যেত, তাহলে কি আমাদের এই ম্যানেজমেন্ট সাপোর্টটা, যেমন দুবাইতে, তারপরে আপনার এই মানে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অনেক দেশ আছে যারা অ্যাকাউন্টেন্টের জন্য পিছিয়ে আছে। সেক্ষেত্রে ধরেন এই শ্রীলঙ্কার দিকে যদি তাকান, ওরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকাউন্টেন্ট বিদেশে রপ্তানি করে। তা আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আমরা এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটারে যদি মানে একেবারেই আমাদের ইউনিভার্সিটির শিক্ষার মধ্যে নিয়ে আসি, যে কারিকুলামের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ছেলেদের এটা পাশ করা খুব সহজ হয়ে যাবে। জি, আপনার কাছে আবারও আসবো কামরুল ভাই। এই যে বেকার যুবকদেরকে জি রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ দিয়ে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়টি রাসেল ভাই জি বলেছেন, জি আপনি এর সঙ্গে কি যুক্ত করবেন এবং আপনারা এই বিষয়টাকে নিয়ে কোনো বিস্তারিত চিন্তা ভাবনা করতেছেন? রাসেল ভাইও কথা বলছিলেন। আমরা আজকে যে প্রস্তাবনাটা 22 দফা দিয়েছি, এটা হঠাৎ করে এক ডে নাইটে হয়ে যায়নি। এটা প্রায় 7-8 বছরের একটা গবেষণার ফল। আপনি যে প্রশ্নটা করেছেন যে বেকার যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান কর্মসূচি, এইটা যে আমরা বলছি যে ফ্রি অফ কস্ট তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, সরকারি ভাতা দিয়ে, জি2জি চুক্তির মাধ্যমে বিদেশে পাঠানো। আপনি অফ দ্য লাইন বলছিলেন যে ট্রাকে যে এটি কতটা বাস্তবসম্মত। কেন বাস্তবসম্মত নয়? আপনি দেখেন যে আমাদের দেশে আমরা দেখতে পাই বিগত এক এক বছরে যে পরিমাণ টাকার বিদেশে পাচার হয়ে যায়, সেটার তো কোনো সরকারের প্রফিট নাই। কিন্তু আমরা যদি আমাদের কর্মসংস্থান ব্যাংক আছে, আমাদের যুব উন্নয়ন আছে, আমাদের বুয়েসেল আছে, আমরা যদি আমাদের দেশ থেকে যারা বিদেশে এমনিতেই নিজের ব্যক্তিগত খরচে দালালদের মাধ্যমে যাচ্ছে, তারা কিন্তু গিয়ে প্রপার স্যালারিটাও পায় না। তো সেখানে সরকার যদি তাদের বিভিন্ন ট্রাকে, ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দেয় 3 মাস থেকে 6 মাস, এবং প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে যদি সরকারি খরচে বিদেশে পাঠায়, খুব অল্প টাকায়, অল্প খরচে তারা কিন্তু বিদেশে যেতে পারে। এখন আপনি বলতে পারেন, এটা থেকে আমার লাভটা কি? লাভটা হলো যে বাংলাদেশে এখন যদি অর্থনৈতিক খাত বলি, তাহলে রেমিটেন্স হচ্ছে সবচেয়ে, বিদেশি থেকে যে রেমিটেন্স সেটাই আমাদের প্রধান খাত। তারপরে হচ্ছে আমাদের আরএমজি খাত। তো এইখানে আমরা যদি বলি যে আমি যদি 1 কোটি যুবককে বিদেশে পাঠাতে পারি এভাবে ট্রেডে, এবং তাকে বলা হলো যে এই কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন, তাহলে গভর্নমেন্ট প্রপারলি ট্যাক্সটা পেল, পাশাপাশি 2 থেকে 3 বছরে তার ক্ষুদ্র ক্ষুদ্র যে 2000-3000 করে তোমার ওই টাকার থেকে সরকার যে টাকাটা দিয়েছিল সুদবিহীন আমরা কেটে নিব। তাহলে এই টাকাটা তার হুন্ডির মাধ্যমে বা বিভিন্নভাবে আসলে তার যে সরকারের লস, ওই টাকাটা বেহাত হওয়ার লস, এইটা যেমন বন্ধ হবে, রেমিটেন্সটা বাড়বে। তাহলে আপনি একবার একটু চিন্তা করেন, আমি 1 কোটি পরিবার বাঁচবে, এবং বাংলাদেশে কি আর তখন বেকার সমস্যা থাকবে? থাকবে না। দ্বিতীয়ত, আপনি বলছেন যে এটা কিভাবে করা যায়? এই কর্মসূচির নাম আমরা দিয়েছি জাতীয় যুব দক্ষতা ও বৈদেশিক কর্মসংস্থান কর্মসূচি, NYSEEP, এবং এইখানে 18 থেকে 35 বছরের লোক, বাংলাদেশী নাগরিক, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8ম শ্রেণী বা এখানে শিথিলযোগ্য হতে পারে, শারীরিকভাবে কর্মক্ষম, বেকার এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যারা কর্মরত আছে তাদেরকে আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা প্রশিক্ষণের ধরন বলেছি রাষ্ট্রীয় খরচের নিম্নোক্ত খাতে, যেমন নির্মাণ, উনি বলছিলেন নির্মাণ, রাজমিস্ত্রি, ইলেকট্রনিক, প্লাম্বিং, শিল্প, ম্যানুফ্যাকচারিং, নার্সিং, কেয়ার গিভার, স্বাস্থ্য সহকারী, আইটি, ডিজিটাল স্কিল, হোটেল এবং হসপিটালিটি, কৃষি এবং ফুড প্রসেসিং, ভাষা ও সাংস্কৃতিক, এইসব বিভাগগুলোতে যদি আমরা প্রশিক্ষণ করে দিতে পারি, আমাদের যুবকরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তখন এই যে কিভাবে হবে সেটা যদি বলি, তাহলে জি2জি প্রক্রিয়া, এটা খুব ইজি। তাহলে জি2জি প্রক্রিয়ায় যদি হয়, দালাল মুক্ত, এবং আপনি সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি ভূমধ্যসাগরের কোনো একটা সাগরে, লোহিত সাগরে, মিশর সাগরে, আরব সাগরে আমাদের ট্রলারের মধ্যে মানুষ উঠে মারা যাচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, আমার কষ্টটা কিন্তু ওইখান থেকে চিন্তা করেই কিন্তু আমার এটা বের করা। তারপরে এটা আর্থিক ও সামাজিক সুরক্ষা হবে। দ্বিতীয়ত কি হবে, দেশে
চুরি, রাহাজানি, মাস্তানি, তারপরে এই যে চাঁদাবাজি সুন্দরভাবে হবে না। এখন আপনার আমার আলোচনাটা মনে হতে পারে এটা কোন মন্ত্রণালয় করবে? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেটা আছে তার যুব বিভাগটা এটা কাজটা করবে, এবং এটা আপনি যদি মনিটরিং করেন তাহলে জেলা পর্যায়ে যুব দক্ষতা কেন্দ্র যেগুলো আছে তার মাধ্যমে আমরা মনিটরিং করব। আপনি আরো শুনবেন যে প্রত্যাশিত ফলাফল কি হতে পারে। লক্ষ লক্ষ বেকার যুবক বৈধভাবে বিদেশে যাবে, তারা প্রতারণার হাত থেকে বাঁচবে, রাষ্ট্রের রেমিটেন্স বাড়বে এবং রাষ্ট্র সুশৃঙ্খল শান্তিময় হবে। আমরা এই জন্য বলছি যুব সমাজকে বোঝা নয়, সেটা সম্পদে রূপান্তরণ করা সম্ভব শুধুমাত্র সরকারের একটা সদিচ্ছা। জি, আর সরকারের সদিচ্ছার কথা রাইট, বলতেছিলেন রাসেল ভাই। সরকারি চাকরিতে বয়স সীমা এই বিষয়টা যদি করা হয় এতে কি জটিলতা বাড়বে নাকি লাভবান হবে? আচ্ছা, এইখানে আমাদের যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে, আমরা যেমন প্রাইভেট সেক্টরে চাকরিতে আছি, এখানে কিন্তু বয়স সীমা নাই। যে কোনো স্তরে এসে জয়েন করতে পারে ডিউ টু তার স্কিল। তো আহ, সরকারি চাকরিতে যেটা শুরু হয় যে আপনার ওপেনিং একটা স্কিল অথবা তার মেধা ক্রমের অনুযায়ী আপনার নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরে তার পারফরমেন্স অ্যানালাইসিস কি হয়। আমাদের দেশে যে ব্রোক্রেসি যে তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার এই যে চাকরি যাবে না, এই কারণে প্রাইভেট সেক্টরে কিন্তু কোনো ব্রোক্রেসি নাই। একটা ডিপার্টমেন্টের কাজ তার দিনের মধ্যে অথবা তার যে টার্গেট ওরিয়েন্টেড কাজ করে বেরিয়ে যেতে হয়, অন্যথায় সে নন পারফরমার হিসেবে সে বাদ পড়তে পারে, এই একটা রিস্ক থাকে। সরকারি চাকরিতে যেহেতু এই ধরনের রিস্ক নাই, তার পারফরমেন্স এখানে কোনো ম্যাটার করে না। তো সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সরকারি চাকরিতে অবশ্যই এই বয়স সীমা বাদ দিয়ে যদি স্কিল লোকদেরকে মানে বিভিন্ন পজিশনে বসানো হয়, তাহলে আমাদের দেশের যে এই ব্রোক্রেসির সমস্যা এবং যে স্লো গতিতে যেভাবে আমরা আগাচ্ছি সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে হ্যাঁ, এটা অবশ্যই তুলে দেওয়া উচিত, এটা স্কিল নির্ভর করা এখানে আমি উচিত। একটু জি, যুক্ত অবশ্যই। করতে চাই, সেটা হচ্ছে সরকারি চাকরিতে আপনি বলতে পারেন যে আমরা বয়স সীমা উন্মুক্ত করার কথা কেন বলছি। ডিফেন্স, আর্মি, নেভি, এয়ার, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার, এই সেক্টর সহ আরো কিছু সেক্টর আছে যেখানে শারীরিক সক্ষমতার বিষয় থাকে, সেইটা বাদ দিয়ে আপনি প্রশাসন বলেন, আপনি ব্যাংক বলেন, আপনি শিক্ষা খাতে বলেন, আপনি সরকারি বিভিন্ন যে এই কর্পোরেশন আছে, এগুলোতে যদি দক্ষ এবং যোগ্য লোককে আপনি অ্যাসাইন করেন, তাহলে কি হবে? উনি যেটা বলছিলেন যে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে যে সরকারি চাকরি না করলে মেয়ে বিয়ে দিব না। তার মানে বোঝেন এটা কতটা নিরাপদ। এই চাকরিতে কোনোভাবে যেন তেন ভাবে একটা লোক কর্মসংস্থান হয়ে গেলে 35 বছর 30 বছর তার আর টেনশন নেই। কিন্তু বেসরকারি খাতে এই যে ট্রান্সপারেন্ট গ্লাসের মতো প্রতিনিয়ত মনিটরিং হয়। এখন ধরেন সরকারের কৃষি কর্পোরেশন আছে, সেখানে মার্কেটিং আছে। এখন যদি বলা হয় যে এইখানকার প্রতি বছর সরকার ভর্তুকি দিচ্ছে, বাংলাদেশ রেলওয়েতে ভর্তুকি দিচ্ছে, সেখানে যদি অভিজ্ঞ লোকদেরকে আনা হয় তাহলে কি হবে? যে এই যে জবুথবু অবস্থা থেকে বের হয়ে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এটা উন্নত বিশ্বের অনেক জায়গায় আছে যে বয়স সীমা অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে সরকারি চাকরির ক্ষেত্রে। তো বাংলাদেশে এই যে একটা রাজতন্ত্রের মতো, যে এটা প্রজাতন্ত্রের রাজতন্ত্রের মতো সিস্টেম, যে একবার চাকরি হলে সে চুরি করলেও দেখবেন ওএসডি হয়, আবার ঘুরে ফিরে 2 দিন পরে চলে আসে। অর্থাৎ সরকারি চাকরির কোনো জবাবদিহিতা সেইভাবে এই দেশে নাই। আমি আমার কাজের ক্ষেত্রে আমি এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে আমি সেখানে যাইনি। কিভাবে চলে আফসোস লাগে। এই দেশটাকে সোনার দেশ কিন্তু করাই যায়, শুধু সিস্টেমটা একটু পাল্টাতে হবে। জি, রাসেল ভাই, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের জন্য আপনারা একটা পয়েন্ট নিয়ে এসেছেন, এটার উপরে একটু বিশ্লেষণ জান। আচ্ছা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের যেটা দরকার যে আমাদের ধরেন কর্মমুখী শিক্ষার উপরে আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত সরকারের। জি, তাহলে কি আমাদের স্কিল পিপল তৈরি হবে। আমাদের যে এই 9, 10 এবং 12 পর্যন্ত যেসব স্টুডেন্টরা মানে ঝরে পড়ে, ওদেরকে নার্সিং করে কর্মমুখী শিক্ষার ভিতরে যদি ট্রেন আপ করা যায় এবং তাদেরকে একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে কি তারা ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা বিডিং করার সুযোগ পাবে। এবং এখানে আমরা একটা জিনিসের উপরে জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। হুম। ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে যদি আমাদেরকে টার্গেট করা হয় যে আমরা একটা দেশের জন্য কিছু লোক, মানে আমাদের যেন এই মধ্যপ্রাচ্যের একটা ভাষা আছে, আরবি ভাষা যদি শেখানো হয়, আপনার পাঠ্যক্রমের মধ্যে ঐচ্ছিকভাবে একটা দল নিয়ে আসছে, আমি দলের নাম বলবো না, যদি এরকম করা যায়, যেমন ফ্রেঞ্চ ভাষা, এটা কিন্তু জার্মানিতে গেলে আপনাকে শিখতেই হবে। এবং যদি ফ্রেঞ্চ ভাষায় একটা লোক দক্ষ থাকে, ইংরেজি পারে না, তাহলে কি ওই দেশে যে আমি কর্মমুখী যে ব্যবস্থাগুলো আছে, যে আনস্কিল
ওই ভিসাগুলা এগুলো কিন্তু আমরা রিসিভ করতে পারি সহজে। আমাদের সম্ভাবনা আছে, আমাদের মানুষ আছে, কিন্তু আমরা দেশের মধ্যেই থাকতেছি। তো শিক্ষার মধ্যে এই পরিবর্তনটা যদি আমরা নিয়ে আসি, একটা হচ্ছে আপনার বিশেষজ্ঞ ভিত্তিক শিক্ষা, আর একটা হচ্ছে আপনার কর্মমুখী শিক্ষা। দুইটাকে যদি আমরা সেপারেট করে আগাতে পারি, তাহলে আমাদের কেউ বেকার থাকবে না, সবারই একটা না একটা কর্মের ব্যবস্থা অটোমেটিক তৈরি হয়ে যাবে। সেই বিষয়ে আমাদের সরকারের নজর দেওয়া উচিত। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমরা করলাম, চেষ্টা করলাম অনেক তথ্য দিবার, আশা রাখি এখান থেকে অনেক রকমের মেসেজ আপনারা পেয়েছেন। এই মেসেজকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকেই আপনি বিজয়ী করবেন আমাদের দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের উন্নয়নে কাজ করবেন। আল্লাহ হাফেজ।